আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে বাড়ছে স্বজনদের উদ্বেগ। সন্তানকে ফিরে পেতে ডিএনএ নমুনা জমা দেওয়া হলেও এই অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে আরও 3 থেকে 5 দিন। এদিকে ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। আছে একই পরিবারের একাধিক মৃত্যুর নির্মম গল্প। বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। প্রিয় পড়ার টেবিলটা জুড়ে কি যেন এক শূন্যতা। ঘরের আনাচে কানাচে সবই আছে, শুধু নেই 8 বছরের রাইসা। শেষ স্মৃতিগুলো খুব যত্ন করে রাখতে চায় পরিবার। ঘটনার দিন বড় বোন সিনথিয়া রাইসার জন্য আইসক্রিম আনতে যাচ্ছিলেন ক্যান্টিনে। বিকট শব্দে পেছনে ফিরে তাকাতেই যেন সব শেষ। রাইসার শেষ আবদারটা পূরণ করা হলো না সিনথিয়ার। তুমি আজকে আইসক্রিম কিনে দিও। আমি ঠিক আছে, তুমি যাও, টিফিন টাইমে যখন স্কুল ছুটি হবে তোমার জন্য কিনে আনবো। তো ক্যান্টিন থেকে আসার পর টাকা নিতে গেছে, তখনই কাহিনী করছে, যার কারণে আমাকে ওর আইসক্রিম খাওয়াইতে পারিনি। আমার জীবনে বাঁচতে তো আমার ওর আইসক্রিম খাওয়াইতে পারিনি, ওকে বাঁচাইতেও পারিনি। পেরিয়ে গেছে 3 দিন, তবে এখনো মেলেনি রাইসা মনির খোঁজ। বুকের মানিককে ফিরে পেতে মায়ের আহাজারির শেষ নেই। হাসপাতালের মর্গ ঘুরেও মা চিনতে পারছেন না আদরের ছোট্ট মেয়েটাকে। তখন আমি বলছিলাম আমার পাখি আর নাই। মায়ের এই অপেক্ষা আরো দীর্ঘায়িত হতে পারে ডিএনএ রিপোর্ট হাতে আসা অবধি। যা লিখতে দেয় মিশ্রা তুমি সুন্দর মতো লেখো, এই কথাটা আমি বলতাম। আর ওর রোজের রুটিন ছিল আম্মু টাটা তুমি যাও, কিন্তু আর আমার পাখির মুখের কোনো কথা আমি শুনিনি। ঘটনার 2 দিন বাদেই বাড়ি ফিরেছে 9 বছরের নাফি। তবে এবার এসেছে সাদা কাফনের পোশাকে। বড় বোন নাজিয়াকে আনতে গিয়ে 2 ভাই বোনের কেউই আর ফিরে আসেনি। সন্তানের মরদেহের এই ভার কি করে সইবে পরিবার? আমি আর যেতাম, যেত না রে। ওর বোনের তো হইলো একটা ক্লাস ছুটি হয়, তো এই আধা ঘন্টা ওর আম্মুর সাথে ওয়েট করছে। তো ওয়েট করার পরে ও বলতেছে, আম্মু তুমি যেহেতু অসুস্থ, তোমার যাওয়ার দরকার নেই, আমি আমার বোনকে যাই ওখান থেকে নিয়ে আসি। এক আকাশ বিষাদ আর শূন্যতা রেখে ওরা চলে গেছে বহু দূরে, ঠিক যেভাবে হারিয়ে যায় নক্ষত্র। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা বেড়ে এখন 32। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দগ্ধ 8 শিশু। বুধবার ব্রিফিংয়ে এসব কথা জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউট। পরিচালক জানান, আইসিইউতে থাকা রোগীদের পাশাপাশি 13 জন সিভিয়ার এবং 23 জন দগ্ধ রয়েছেন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। তবে তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে। সব মিলিয়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 13 জন। নতুন করে ভর্তি হয়েছেন 1 জন। আর চিকিৎসার ক্ষেত্রে দেশের বাইরে থেকে আসা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন ডাক্তাররা। বেঁচে থাকার লড়াই করেই চলেছে আগুনে ঝলসে যাওয়া ফুলগুলো। জীবনের সাথেই যেন তাদের যুদ্ধ। এখানকার কান্না শুধুই আর্তনাদ নয়, তা যেন এক এক করে বলছে শত শত ভাঙা স্বপ্নের গল্প। শুধু আগুনে দগ্ধ শরীর নয়, সেখানে দগ্ধ হয়েছে মাতৃত্ব, পিতৃত্ব, ভাই বোনের অটুট বন্ধন। আরও দগ্ধ হয়েছে গোটা জাতির বিবেক। বুধবার দুপুরে হাসপাতালে সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন করে আর কোনো মৃত্যুর খবর নেই। তবে পরিচালক জানিয়েছেন, আইসিইউতে 8 জন শিশুর জীবন এখনও মৃত্যুর সন্ধিক্ষণে। পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি। সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই। সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এদিকে আহতদের চিকিৎসা সহায়তায় এসেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শের পাশাপাশি প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন তারা। সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন, উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা
আবার ঠিক করেছি। স্বাস্থ্যসেবার লক্ষ্যে 12 ঘন্টা পর পর বৈঠক করবেন সিনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেয়ার পরিকল্পনা নেই বলে জানালেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন স্কুলে কোনো শিক্ষার্থী এখন নিখোঁজ নেই। যদি কারো সন্তান নিখোঁজ হয় তাহলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনার তৃতীয় দিন সকাল থেকে বন্ধ স্কুলের প্রধান ফটক। প্রবেশ করতে পারেননি সাংবাদিক, দর্শনার্থী কেউ। অভিভাবকরা বলছেন বেঁচে ফেরা শিক্ষার্থীরাও এখনো ভুগছেন কঠিন ট্রমায়। ক্ষত ধুয়ে মুছে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল। ভ্যানে স্তূপ করা সব ব্যাগ ফিরছে স্বজনদের কাছে। দুর্ঘটনার দিন সকালেও হয়তো কারো কারো কাঁধে ছিল এই ব্যাগ। বিমানটি আসতে না পড়লে সোমবারের দুপুরটা হয়তো অন্যরকম হতে পারত। ক্যাম্পাসের বড় মাঠ আর দোলনা সবই আছে খালি। স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক সবার প্রবেশ নিষিদ্ধ। স্কুলের ভিতরে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ বলছেন তাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই, তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে বিষয়ে নিশ্চিত নন তারা। আমরা চালু করার চেষ্টা করছি যে যদি কোনো প্যারেন্টস এখনো ক্লেম করে যে তার বাচ্চা মিসিং, সেগুলো রেজিস্ট্রেশন করা, বা কারো কোনো শুধু তাই না, যাদের ডিএনএ টেস্ট করতে হবে বা যারা মনে করছে যে আমাদের বার্ন ইউনিটে আমাদের চিকিৎসা মেডিসিনের হেল্প লাগবে বা কোনো অপারেশনাল হেল্প লাগবে বা এনি টাইপস অফ হেল্প যেটা লাগবে, সবকিছু আমরা এই ইনফরমেশন সেন্টারে রেকর্ড করছি এবং সেগুলো প্রোভাইড করার জন্য কলেজ এবং সরকারের পক্ষ থেকে ফুললি ইকুইপড এন্ড প্রিপেয়ার্ড। তারপরও সব বাধা পেরিয়ে স্কুলের সামনে বুধবারও ছিল অভিভাবকদের অপেক্ষা। বেঁচে ফেরাদের অনেকেই ভুগছেন কঠিন ট্রমায়। বলছে কিছু হাত কাটা, কিছু পাও কাটা, কিছু মাথা নাই, এরকম যেটা দেখে ও নিজেও করতে পারতেছে না, ওটা মানতেই পারছে না। আসলে শুধু ওরা মেন্টালি ট্রমায় নাই, আমরা সহ মেন্টালি ট্রমায় আছি। কিভাবে এখানে এসে ক্লাস করবে আর কিভাবে লেখাপড়ায় মন দেবে, এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। আতঙ্কিত হয়ে গেছে, যে সাউন্ড হয়েছে, শব্দ হয়েছে, আগুন দেখছে, এটাতে সে বারবার ওই কথাই বলতেছে যে কি দেখলাম। আমি আতঙ্কিত, আমি সব ভুলে গেছি, আমি তখন যে কি করব দিশা পাচ্ছি না। গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিক নানা ঘটনায় ফ্যাসিবাদের হাত থাকতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে সরকারি বাসভবন যমুনায় 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এ সময় সাম্প্রতিক নানা উদাহরণ টেনে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, সরকারের ভেতরে আরেকটা সরকার থাকায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসছে না। বৈঠকে সাম্প্রতিক অস্থিরতায় পলাতক ফ্যাসিস্টদের ভূমিকা থাকতে পারে বলে জানান ডক্টর ইউনূস। বৈঠকে বিভিন্ন নেতারা আহ্বান জানান সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। এ সময় নেতৃবৃন্দ বলেন, এনসিপির প্রতি অতিরিক্ত দুর্বলতা পরিহার না করলে নিরপেক্ষতা হারাবে সরকার। সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরো বৃদ্ধি করা দরকার। চলমান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সুস্পষ্ট ঘোষণা চেয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নিয়ে কোনো সমস্যা নেই। 30 জুলাই ময়মনসিংহে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাবেশ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, চলমান সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। জানান, সরকারকে সহযোগিতা করে যাবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তা দূর করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা চায় বিএনপি। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। রাজনৈতিক দলগুলো নানা ইস্যুতে ভিন্ন অবস্থানে থাকলেও জাতীয় ঐক্য নিয়ে কোনো সমস্যা নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র মানে হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটাই হলেই আপনি একটা শত ফুল ফুটবে, তার মধ্য থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের প্রথম দিকে নির্বাচন দিতে হবে। বুধবার সিলেটের বিয়ানী বাজারে জনশক্তি ও সুধীর সমাবেশে কথা বলেন তিনি। বলেন, প্রিম্যাচিওর নির্বাচন হলে কিছু জটিলতা আসবেই। জামায়াত কোনো দুর্বল নির্বাচন চায় না, কালো টাকা ও পেশি শক্তিমুক্ত নির্বাচন হতে হবে। জনদুর্ভোগ কমানোর জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা দেশ থেকে পালাননি। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই, আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। সরকার আর বিরোধী দল মিলে গঠন করবে নির্বাচন কমিশন। সঙ্গে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি। আর নির্বাচন কমিশন গঠিত হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত হয়েছে সবগুলো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। সরকারের অযাচিত হস্তক্ষেপ কমাতে সাংবিধানিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। প্রস্তাবনা অনুযায়ী ইসি গঠনে নিয়োগ কমিটির প্রধান হবেন সংসদের স্পিকার। থাকবেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতাও। রাজনৈতিক দলগুলো আশা করছে এর মাধ্যমে গঠিত কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের বৈঠক শেষে দলগুলোর পক্ষ থেকে বলা হয়, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে স্বাধীন বলা হলেও ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার কারণে বরাবরই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে নির্বাচন কমিশন। নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাবের ক্ষেত্রে নিয়োগ কমিটির সদস্যরা যদি একমত না হন তাহলে কি হবে, এমন প্রশ্ন ছিল সংবাদকর্মীদের। আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি, এটাকে বলা যায়, দে ক্যান কাম উইথ সলিউশন এন্ড কনক্লুশন। তবে দুর্নীতি দমন কমিশন, পিএসসি সহ অন্য 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ আছে বিএনপি এবং এনসিপির মধ্যে। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে
শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি এমন অভিযোগে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি সহ কয়েকটি বাম দল। আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষে সরাসরি সম্প্রচার করা যাবে না। এছাড়া গোপন কক্ষের ছবিও তোলা যাবে না। নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বুধবার এমন গণমাধ্যম নীতিমালা জারি করেছে ইসি। নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার। আওয়ামী লীগ লাশের ওপর দিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে হুঁশিয়ার করেছেন এনসিপির শীর্ষ নেতারা। চাঁদপুর ও কুমিল্লায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ। এর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোক শোভাযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ লাশের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে সমালোচনা করেন তিনি। আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি। ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একটু লাই করে দেব। এই স্বাস্থ্য উপদেষ্টা তখন কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে কাছের মানুষ। এইটাই ওনার যোগ্যতা। আর সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু না ভাবার আহ্বান জানান দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেইমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেইমানিটা না করি। চাঁদপুরে শহীদ আজাদ সরকার চত্বর উদ্বোধন করেন এনসিপির নেতাকর্মীরা। পরে কুমিল্লার উদ্দেশ্যে সড়ক পথে চাঁদপুর ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কুমিল্লায় নগরীর টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম মঞ্চে পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এর আগে কুমিল্লা শহরে এসে কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাপান ও ফিলিপাইনের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জাপানি পণ্যের শুল্ক কমিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে দেশটি। ফিলিপাইনের সাথেও হয়েছে শুল্ক বিষয়ক চুক্তি। ইন্দোনেশিয়ার সঙ্গে হওয়া চুক্তির বিষয়েও ট্রাম্প দিয়েছেন নতুন তথ্য। 1 আগস্টের সময়সীমার আগে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ স্পষ্ট। কয়েক মাসের টানা আলোচনার পর জাপান ও ফিলিপাইনের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অধীনে জাপানি পণ্যে শুল্ক কমিয়ে 15% করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আলাস্কায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও একমত হয়েছে দুই দেশ। ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করলাম। এটা একটা দারুণ চুক্তি, অতীতের চুক্তিগুলোর চেয়ে একদম আলাদা, এটুকু আমি বলতেই পারি। দেশ হিসেবে আমরা কিন্তু দারুণ কাজ করছি।
আলাদা ঘোষণায় ট্রাম্প জানান ফিলিপাইন থেকে আমদানিতেও কর কমিয়ে 19% করবে যুক্তরাষ্ট্র, আর মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেবে ম্যানিলা। নতুন চুক্তির প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও। আমরাই বিশ্বের প্রথম দেশ যারা কোনো পরিমাণগত সীমাবদ্ধতা ছাড়াই মোটরযান ও গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক হ্রাসে এই সাফল্য অর্জন করেছি। এদিকে এখনো এই চুক্তিগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি হোয়াইট হাউস। নিবির আমিন, নিউজ 24। নিয়ম রক্ষার সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। টাইগারদের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ, আর সফরকারীরা একটি জয়ের খোঁজে। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। টি-20তে বাংলাদেশ এখন যে কোনো দলের জন্যই মাথা ব্যথার কারণ। এশিয়ার দুই পরাশক্তি শ্রীলঙ্কা ও পাকিস্তান বিপক্ষে সিরিজ জয় সেটি প্রমাণ করে। অ্যাওয়ে কিংবা হোম, সর্বত্র যেন বাংলাদেশ অপ্রতিরোধ্য। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান বিপক্ষে দাপটে জয়, দ্বিতীয়টিতেও লো স্কোরিং ম্যাচ জিতে নেয় টাইগাররা। নিয়ম রক্ষার ম্যাচ হয়, একাদশে পরিবর্তন আসতে পারে, বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখতে পারেন ক্যাপ্টেন লিটন দাস। মিরপুরের চেনা উইকেট, সাথে দর্শকদের সমর্থন, সব মিলিয়ে মধুর সময় কাটছে টিম টাইগার্সের। অন্যদিকে শেষ ম্যাচে পাকিস্তানও চাইবে জয়। আগেই সিরিজ খোয়ানো সফরকারীরা একটি জয়ের খোঁজে, তবে কাজটি সহজ হবে না। প্রায় 10 বছর পর রঙিন পোশাকে পাকিস্তান বিপক্ষে সিরিজে টাইগাররা এবার কি হোয়াইট ওয়াশ করবে, নাকি সান্ত্বনার জয় নিয়ে পাকিস্তান দেশে ফিরবে? তার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার রাত পর্যন্ত। শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।